এবার যদি মানে আপনার যে ক্যাফে আছে আড্ডাগলি, সেটা নিয়ে যদি কিছু বলেন। ক্যাফে ঠিক নয়, আসলে একটা চর্চা কেন্দ্র বলতে পারেন। হ্যাঁ, মানে বইপ্রেমীদের জন্য, যারা সাহিত্য ভালোবাসে তাদের জন্য। হ্যাঁ হ্যাঁ, আসলে আমি অনেক আগের থেকেই আর কি, তোমার 2004 থেকেই কলকাতায় আমার যাতায়াত, বাংলা একাডেমি বা লিটল ম্যাগাজিন মেলা, তারপরে সেই সময় একাডেমিতে তোমার ডিসেম্বরের তোমার কবিতা উৎসব হতো বাংলা একাডেমির, সেই সময় আমি ডাক পেতাম। আচ্ছা, তো ন্যাচারালি কি হয়েছে, বইমেলায় যেতাম, একটা বড় পরিচিতি হয়ে গেছিল, প্রচুর কাগজে লেখালেখি এইসব করতে করতে পরিচিতি একটা হয়ে গেছিল। তো সবাই যখন এদিকে আসতেন তখন আমার বাড়ি একটা আড্ডা হতো। আচ্ছা আচ্ছা, একজন আসলেও আড্ডা হতো, দুজন আসলেও আড্ডা হতো, 10-12 জন আড্ডা হতো, সেটা আমার বাড়ির একতলায়। আচ্ছা, তো একবার সেটা অনেক দেরিতে শিলিগুড়ি ম্যাগ বলে একটা লাইব্রেরি আমি করলাম। আচ্ছা, সেটা এখনো রয়েছে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু সেটা না একদম ঘরের ভেতরে, সেখানে অনেক অভিজ্ঞতাও হয়েছে, ফ্যান পড়ে গেল, প্রচুর লোক, এগুলোকে ঠেলে সরাতে হলো, যা হয় ঘরের মধ্যে করলে আর কি। তো সেটা হতে সেইভাবেই চলছিল। তারপরে হঠাৎ আমার মনে হলো যে আমার 3 তলার উপরে একটা ওপেন টেরাস আছে, বেশ অনেকটা জায়গা, অনেকটা জায়গা। সেই জায়গাটায় আমার মনে হলো যে না, আলাদা এবার একটা করা দরকার। হ্যাঁ হ্যাঁ, যেহেতু এতজন আসছে, আড্ডা তো নিয়মিত চলছেই, সেক্ষেত্রে এই চিন্তাটা, অনেকে বই পাঠাচ্ছে এখানে, বইগুলো যাতে বিক্রি হয়, ম্যাগাজিন পাঠাচ্ছে, তো জায়গাটাতেও আর হচ্ছে না, কেননা ওটা ঘরের মধ্যে, সেখানে ধরো তোমার কিচেন রয়েছে, ডাইনিং রুম রয়েছে, লিভিং রুম রয়েছে, আসবাবপত্র, হ্যাঁ এগুলো সব রয়েছে, অসুবিধে হচ্ছে। সেই সময় মনে হলো যে 3 তলায় ওটাকে বানাচ্ছি। তখন থেকে এই চিন্তা ভাবনাটা শুরু হয়। তারপরে এটা সেটা খুব বেশি বছর আগে নয়, কিন্তু আড্ডাটা চলতোই। আড্ডা আমার বাড়িতে অনেকে এসেছেন, উৎপল কুমার বসু থেকে শুরু করে প্রচুর বড় বড় কবিরা এসেছেন, বারিন ঘোষাল, কমল চক্র, এরকম অনেকেই এসেছেন বাড়িতে, প্রচুর আড্ডা হয়েছে। এই মুহূর্তে আমি সব নাম আর কি করতে পারছি না, অনেকেই আমাদের বন্ধুরা যারা লিখছেন, রাহুল দা আসেননি, আসবার কথা ছিল, কিন্তু এরকম অনেকেই আসা যাওয়া ছিল আর কি। তো তারপরে হলো আড্ডাগলি। আচ্ছা, সেটা এখনো পর্যন্ত সেই একই রকম ভাবেই চলছে, এবং সেখানে অনেক কিছুই হয়। হ্যাঁ হ্যাঁ, তারকোভস্কির সিনেমা নিয়ে সেটা দেখানো হয়েছিল। তারপরে সমর চক্রবর্তীর বইয়ের উদ্বোধন, এরকম আরো অনেক বইয়ের উদ্বোধন সেখানে হয়েছে, কবি সভা হয়, সেখানে কোনো একটা বিষয় নিয়ে আলোচনা হয়, সবই সাহিত্যের। আচ্ছা, প্রচুর মানুষ আসেন এরকম প্রাসঙ্গিক বিষয়গুলো নিয়ে, বা সাহিত্যের কোনো একটা বিষয় নিয়ে চলছে আর কি, সবাই বইপত্রও পাঠায়। তবে খুব বেশি সেখানে অনেকে হয়তো খুব ভাবেন যে প্রচুর লোক আসে, প্রচুর বই টই হয়তো বিক্রি টিক্রি হয়, তা হয় না। অ্যাকচুয়ালি নিজেদের মতন করে গড়ে তোলা একটা জিনিস, একদম নিজেদের ভালোবাসার একটা, হ্যাঁ একদম, এবং সবাই ভালোবেসেই আসে। নামটা আরো সকলের খুব পছন্দ, আড্ডাগলি। মানে আড্ডা করাও হয়, আলোচনা হয়, বিষয় নিয়ে জানা যায়, একে অপরের সঙ্গে আলাপ হয়, সমস্ত কিছু দেখা হয়, এটাই হচ্ছে বড় ব্যাপার। একদম খুব সুন্দর, কিন্তু একটি মানে চিন্তা ভাবনাও কিন্তু খুব সুন্দর এরকম রয়েছে, প্রচুর আছে এখন, এই কনসেপ্টটাই তো এখন চলছে। হ্যাঁ হ্যাঁ, আমরা পরের প্রশ্নের দিকে এগিয়ে যাব। আপনার কর্মযজ্ঞের তো শেষ নেই শুনছি আমরা, ভীষণ কিছু না আসলে, এই আর কি, চুপচাপ বসে থাকতে পারি না। হ্যাঁ, অফুরন্ত প্রাণ শক্তি, আপনার ডিপ্রেশনে চলে যাই একদম, সেই জন্য এসব করতেই মানে ভালোই লাগে। হ্যাঁ হ্যাঁ, আর এবার আমরা শুনে নেব আপনার যে কাঁথা কাহিনী নামে একটি বুটিক খুলেছেন, সেটা নিয়ে। কাঁথা কাহিনী, আসলে এটার একটা ইতিহাস রয়েছে। আমার অন্য কিছু একটা ভাবনা ছিল আর কি, এই বই সংক্রান্তই। সেটা হলো না, আমার একটা চোখের সমস্যা রয়েছে। ও আচ্ছা, চোখে আমার রেটিনার একটা প্রবলেম রয়েছে, যার জন্য ওখানে একটা চোখে বেশ অনেকটা দৃষ্টিশক্তি কম। আচ্ছা, তার উপরে আমাকে বিভিন্ন পাবলিকেশনের সঙ্গেও অনেক কাজ করি আমি, যেমন আমার অনেক বই হয়েছে, যেমন উত্তরাবাস নামে একটা বই হয়েছে। উত্তরবঙ্গের তোমার অর্থনৈতিক, রাজনৈতিক এরকম দিকগুলো
করে আর কি বিচার বিবেচনা করে 11 জন লেখকের একটা বই হয়েছে, সেটা আমি সম্পাদনা করেছি। বাহ। তারপরে কিছুদিন আগে মাটি নামে একটা বই হলো, সেটা হচ্ছে তোমার নারীদের নিয়ে লোককবিতায় দেবতারা কিভাবে এসেছেন, ও এইভাবে আচ্ছা ব্যাপারটা। এবং এই রকম কাজগুলো ওই পাবলিকেশনের সঙ্গেই আর কি করা আর কি, সেটা আমি সম্পাদনা করেছি। আরও বই, সমর চক্রবর্তীর বই আমি নির্বাচিত। সমর চক্রবর্তী এখানকার একজন বিশিষ্ট কবি ছিলেন, মানে শিলিগুড়িতে বসবাস করতেন উনি। তার নির্বাচিত কবিতা উনি প্রয়াত হওয়ার পর সেটা করা হয়েছে। তারপরে নিজের পাণ্ডুলিপি তৈরি করা, এই কাজগুলো না চলতেই থাকে পরপর পরপর। সেগুলো নিয়ে কিছু একটা ভেবেছিলেন, যেটা মানে কাথা ও কাহিনী যে বুটিক খোলার এই কাজগুলো করতে করতে কি হয়, চোখের উপর প্রেশার পড়ে। এই যে যেমন আসার আগেই আমার ফাইনাল প্রুফ চলে আসলো। আচ্ছা। আমি যে কাগজটা করি, এই যে পদ্ম কাগজটা করি আমি, আর আমি একদম ওয়ান ম্যান আর্মি। আচ্ছা, ও সমস্ত কিছু একাই, সবটাই পরিকল্পনা থেকে শুরু করে তোমার আর্থিক জায়গাটা সবটাই নিজের। এই কাজগুলো করতে হয় আর কি। তো যার জন্য আমার সেই পরিকল্পনাটা করতে হলে আরো দৃষ্টিশক্তির প্রয়োজন। সেই জায়গাটায় বিঘ্ন ঘটবে বলে আমি আমার একটা ভালোবাসার জায়গা বেছে নিলাম। আচ্ছা, সেটা মূলত শাড়ি। আচ্ছা, শাড়ি, বিভিন্ন ধরনের শাড়ি ওখানে থাকে না, সেটা হচ্ছে একদম পিওর যে জিনিসটা রেশমজাত। ও আচ্ছা, রেশমের, যেমন ধরো তসর, মুর্শিদাবাদী, বিষ্ণুপুরি, এই জিনিসগুলো তুমি বাজারেও হয়তো পাবে, কিন্তু এই জিনিসগুলো যেখানে বানানো হয় সেখান থেকে বানানো। এবং আমি তোমার ধরো তসর, তুমি যখন জানতে চাইলে আমি তো ভ্যারাইটিগুলো বলি, কেননা এই 1-1.5 বছর ধরে কাজ করতে করতে একটু অভিজ্ঞতা হয়েছে, ফিল্ড ওয়ার্কও করতে হয়েছে। তাঁতিদের সঙ্গে কথা বলা, তাদেরকে একটু ডিজাইন বলে দেওয়া। আচ্ছা, মানে এগুলো সব আপনি নিজেই একা করেন? একদম, একদম সত্যি, মানে বলা যায় যে অপরন্ত প্রাণ শক্তি। আমার ভালো লাগে আর কি, সেই জন্য। আর আমি যেহেতু খুব মানে শাড়ি প্রেমী, শাড়ি প্রেমী, মানে শাড়িটাকে মানে আমার এখানকার আমি ট্যাগলাইন লিখেছি, আমরা শাড়ি নয় স্বপ্ন পরাই। ওফ, খুবই সুন্দর সত্যি। তো এটাই আর কি, যে তুমি দেখবে তুমি যদি নিজেকে এত সুন্দর রাখো, এই হচ্ছে কাথা কাহিনী। আচ্ছা, ওখানে নানান রকম থাকে আর কি, সবাই আসে, গল্প হয়, আড্ডা হয়, ঘরোয়া একদম পরিবেশটা। বাহ, খুব সুন্দর।